সো আমি আরেকবার ডিসকাস করে দিচ্ছি হোয়াট আর দ্য এসেনশিয়ালস অফ টর্ট। পেজ নাম্বার কত বললাম? 16, তাই তো? তো টর্ট এর এসেনশিয়াল হলো দুটো, মেইনলি দুটো। এক নাম্বার হচ্ছে এক অর অমিশন। আমি এটাকে বোর্ডে লিখছি বা তোরা যদি খাতায় লিখিস, পরীক্ষাতে এটা লিখলে হবে না, এক্সপ্লেন করতে হবে তো জিনিসটাকে। তাহলে টর্ট এর এসেনশিয়াল হলো এক অর অমিশন। অ্যাক্ট মানে কি? অ্যাক্ট মানে এখানে কাজ, কোনো কিছু করাকে বোঝানো হচ্ছে। আর অমিশন মানে কোনো কাজ করা থেকে বিরত থাকাকে বোঝানো হচ্ছে, মানে কিছু আমি করছি না। তো এই অ্যাক্ট আর অমিশনের দ্বারা টর্ট হতে হবে। তাহলে টর্ট হতে গেলে ফার্স্ট যেটা দরকার সেটা হলো হয় অ্যাক্ট নয় অমিশন। সেকেন্ড জিনিস কি যেটা এসেনশিয়াল, সেটা হলো লিগ্যাল ড্যামেজ। এই লিগ্যাল ড্যামেজটা আমি বুঝিয়েছিলাম দুটো ম্যাগজিন দিয়ে। লিগ্যাল ড্যামেজ, লিগ্যাল ড্যামেজ মানে কি? ড্যামেজ মানে আমরা বুঝি ক্ষতি, কিন্তু লিগ্যাল ড্যামেজ মানে কিন্তু ক্ষতি নয়। লিগ্যাল ড্যামেজ মানে হলো অধিকার ভঙ্গ হওয়া। টর্ট হওয়ার জন্য ক্ষতিটা ইম্পর্টেন্ট নয়, টর্ট হওয়ার জন্য অধিকার ভঙ্গ হওয়াটা ইম্পর্টেন্ট। যদি অধিকার ভঙ্গও হয় আবার সঙ্গে ক্ষতিও হয়, তাহলে কি সেটাকে আমরা টর্ট বলবো? অধিকারটাও ভঙ্গ হলো আবার ক্ষতিও হলো, তাহলে কি সেটাকে টর্ট বলবো? অধিকার ভঙ্গ হলো, আবার নর্মালি ভাব, এত ডিফিকাল্ট করে ভাবার তো কিছু নেই। অধিকার ভঙ্গ হলো আবার ক্ষতিও হলো, তাহলে কি সেটাকে আমরা টর্ট বলবো? বলবো। কি বললাম, কোন জিনিসটা ইম্পর্টেন্ট? অধিকার ভঙ্গ হওয়া। অধিকার ভঙ্গ হওয়া থাকলেই হলো, ক্ষতি হোক না হোক সেটা তো ম্যাটার করে না। তাহলে অধিকার ভঙ্গ হলো আবার ক্ষতিও হলো, তাহলে সেটা টর্ট হবে? হবে। অধিকার ভঙ্গ হলো কিন্তু কোনো ক্ষতি হলো না, সেটাকে টর্ট বলবো? হ্যাঁ বলবো, কারণ অধিকার ভঙ্গ হয়েছে। অধিকার ভঙ্গ হলো না কিন্তু ক্ষতি হলো, সেটাকে আমরা টর্ট বলবো? না। তাহলে শুধু ক্ষতি হলে হবে না, ক্ষতিটা এখানে ইম্পর্টেন্ট নয়, ক্ষতি হোক চাই না হোক সেটা যায় আসছে না। ইম্পর্টেন্ট কোনটা? অধিকার ভঙ্গ হওয়া। কি বললাম আমি, কোশ্চেন কথাটা কি বললাম? এইটা যদি দেখে, একটা লেখে একটা লেখে, কি বললাম? তাহলে আমাদের এখানে দুটো জিনিস আসছে, তাই তো, লিগ্যাল ড্যামেজ বুঝতে গেলে। একটা হচ্ছে রাইট ভায়োলেট হওয়া, এক পাশে লিখলাম রাইট আর এক পাশে লিখলাম ড্যামেজ। হ্যাঁ, রাইট যদি ভাঙে, ড্যামেজ যদি না হয়, তাহলে কি টর্ট হবে? রাইট ভাঙলো, ড্যামেজ হলো না, তাহলে টর্ট হবে? হ্যাঁ হবে। রাইট ভাঙলো, ড্যামেজও হলো, তাহলে টর্ট হবে? হ্যাঁ হবে। রাইট ভাঙলো না, ক্ষতি হলো, টর্ট হবে? না হবে না। রাইটও ভাঙলো না আর ক্ষতিও হলো না, টর্ট হবে? হবে না। তাহলে এখানে ইম্পর্টেন্ট কোনটা? রাইট ভঙ্গ হওয়া, অধিকার ভঙ্গ হওয়াটা ইম্পর্টেন্ট, ক্ষতি হওয়াটা ইম্পর্টেন্ট নয়। বোঝা গেল? তাহলে লিগ্যাল ড্যামেজ কাকে বলে? এক কথায় যদি বলে, হোয়াট ইজ দ্য মিনিং অফ লিগ্যাল ড্যামেজ? লিগ্যাল ড্যামেজ কাকে বলে? অধিকার ভঙ্গ হলো কিন্তু কোনো ক্ষতি হলো না, বা ক্ষতি হতে পারে বা নাও হতে পারে। হ্যাঁ, তাহলে লিগ্যাল ড্যামেজ বলতে আমরা বুঝি অধিকার ভঙ্গ হওয়া। ঠিক আছে, লিগ্যাল ড্যামেজ বলতে আমরা বুঝি অধিকার ভঙ্গ হওয়া। তাহলে টর্ট এর সেকেন্ড এসেনশিয়াল কি? কি লেখা আছে সেকেন্ড এসেনশিয়াল? লিগ্যাল ড্যামেজ। তাহলে লিগ্যাল ড্যামেজ হচ্ছে সেকেন্ড এসেনশিয়াল, যেটার মানে হলো অধিকার ভঙ্গ হওয়া। বোঝা গেল? এটা আমরা দুটো ম্যাগজিন দিয়ে বুঝতে পেরেছি, খাতায় নোট করে নে। দুটো ম্যাগজিন, একটা হচ্ছে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার সাইন ড্যামনো, ইঞ্জিনিয়ার সাইন ড্যামনো। এখানে ইঞ্জিনিয়ার মানে কি?
দেখি ও বলতে পারে নাকি দেখি। ইনজুরিয়া মানে কি? ইনজুরিয়া মানে ক্ষতি, একদম ভুল। ইনজুরিয়া মানে কি বলতে পারবি? আমরা এখন কি পড়ছি বলতো? লিগ্যাল ড্যামেজ মানে যে অধিকার ভঙ্গ হওয়া, সেটা আরো ডিটেলে পড়ছি। বোঝা গেল? দুটো ম্যাক্সিমের সাহায্যে। প্রথম ম্যাক্সিম কি? ইনজুরিয়া সাইন ড্যামনো। এখানে এটা ল্যাটিন ম্যাক্সিম, এটা তো ইংলিশ না, পড়েই বুঝতে পারছি সেটা নিশ্চয়ই বাংলায় লেখা না, বা ইংরেজিতেও লেখা না, বা হিন্দিতেও লেখা না। এটা হচ্ছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজে লেখা। ইনজুরিয়া সাইন ড্যামনো। এখানে ইনজুরিয়া কথাটার মানে কি? ইনজুরিয়া কথাটার মানে হলো ইনফ্রিঞ্জমেন্ট অফ লিগাল রাইট। ইনজুরিয়া মানে হলো ইনফ্রিঞ্জমেন্ট অফ, হচ্ছে না, ইনফ্রিঞ্জমেন্ট অফ লিগাল রাইট। নোট কর। এটার আরেকটা বলছিলাম না, ওই যে আমার ওই উচ্চারণটা আসতেছিল না, প্লিজ বলছিলাম না, ওটা বললেও হয়। হ্যাঁ, ওটাও বলতে পারবো তো? কিন্তু মুখস্থ করতে হবে এইটা। Infringement of legal right. Infringement of legal right. সাইন মানে কি? Sign মানে উইদাউট। without আচ্ছা, ইনফ্রিঞ্জমেন্ট বানান কিন্তু INFRINGEMENT। ইনফ্রিঞ্জমেন্ট এটা লিখিস নি না? না। হুম, এইটা খুব ভুল করে সবাই। ইনফ্রিঞ্জমেন্ট অফ লিগাল রাইট, এইটা সবাই ভুলে যায়। ইনফ্রিঞ্জমেন্ট অফ লিগাল রাইট, এটা কার মানে? ইনজুরিয়ার মানে। সাইনের মানে উইদাউট, ড্যামনোর মানে Damage. ড্যামেজ। তাহলে ইনজুরিয়া সাইন ড্যামনো মানে ইনফ্রিঞ্জমেন্ট অফ লিগাল রাইট উইদাউট ড্যামেজ। ইনফ্রিঞ্জমেন্ট অফ লিগাল রাইট উইদাউট ড্যামেজ, এটাকে বাংলায় বললে কি বলবে? ইনফ্রিঞ্জমেন্ট অফ লিগাল রাইট কথাটার মানে কি আছে? এখানে কোন ওয়ার্ডের মানে জানিস না বলতো তুই? ড্যামেজ মানে? ইনফ্রিঞ্জমেন্ট মানে জানিস না? ইনফ্রিঞ্জমেন্ট মানে ভঙ্গ হওয়া। ইনফ্রিঞ্জমেন্ট মানে হচ্ছে ভঙ্গ হওয়া, বা ব্রিচ, BREACH, ব্রিচ, BREACH, ব্রিচ মানে ভঙ্গ হওয়া। তাহলে ইনফ্রিঞ্জমেন্ট অফ লিগাল রাইট মানে কি? EACH, ব্রিচ। তাহলে ইনফ্রিঞ্জমেন্ট অফ লিগাল রাইট মানে কি? ব্যতীত। ইনফ্রিঞ্জমেন্ট অফ লিগাল রাইটের বাংলা কি হলো? ভঙ্গ হওয়া। ভঙ্গ হওয়া, অধিকার ভঙ্গ। অধিকার ভঙ্গ হওয়া। উইদাউট মানে তো তাহলে এটার ইংলিশ বাংলা মানেটা বল দেখি, তুই বল দেখি। অধিকার ছাড়া অধিকার। তাহলে অধিকার ভঙ্গ হচ্ছে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। বাংলাটা নোট করে নে। এখানে অধিকার ভঙ্গ হচ্ছে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। অধিকার ভঙ্গ হচ্ছে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। অধিকার ভঙ্গ হচ্ছে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, তাই তো? তাহলে এটার এরকম কি হতে পারে কখনো যে আমার অধিকার ভঙ্গ হলো কিন্তু কোনো ক্ষতি হলো না? হতে পারে এরকম? বল দেখি কিরকম। ভঙ্গ হলো কিন্তু কোনো ক্ষতি হলো না তো, হতে পারে কিরকম? ভোট দিতে যাচ্ছে, হ্যাঁ, ভোট দিতে দেওয়া হলো না, হুম, এতে তাতে হচ্ছে ক্ষতি হলো না, কিন্তু অধিকারটা ভঙ্গ হলো। কেন ক্ষতি হলো না? ক্ষতি হলো না কারণ হতেও তো পারে। হতেও পারে আর কি, যদি ও যে পার্টিকে চাইলো আর কি, সে পার্টি যদি না দিত, কেন দিত না? সে যাতে ভোট দিতে পারলো না, একটা ভোটের জন্য
সে হেরে গেল, তাহলে ক্ষতি হলো। তাহলে ক্ষতি হলো। হ্যাঁ, তাহলে কখন ক্ষতি হবে না? যখন সে ভোটটা দিতে পারলো না, হ্যাঁ, কিন্তু তার কোনো ক্ষতি হলো না। কখন হবে? কারণ হচ্ছে ও যে পার্টিকে চেয়েছিল সেই পার্টিকে জিতে গেছে। সেই পার্টি জিতে গেছে। তাহলে তাদের কোনো ক্ষতি হলো না, তাই তো? মানে একটা লোক সাপোজ ও বিজেপিকেই ভোট দিতে যাচ্ছিল, কিন্তু ওকে কোনোভাবে আটকে দেওয়া হলো, ও ভোট দিতে পারলো না বিজেপিকে, কিন্তু তাও বিজেপি ভোটে জিতে গেল, তাহলে কি লোকটার কোনো ক্ষতি হলো? হলো না তো। অধিকার ভঙ্গ হলো? হলো? অধিকার ভঙ্গ হলো? হ্যাঁ, অধিকার ভঙ্গ হলো, কারণ সে ভোট দিতে পারলো না, ভোট দেওয়ার যে তার অধিকারটা সেটা নষ্ট হলো, কি তাই তো? তাহলে এরকম সিচুয়েশনে কি সেটাকে আমরা টর্ট বলবো? উত্তর হচ্ছে হ্যাঁ, বলবো, কারণ অধিকার ভঙ্গ হওয়াটা ইম্পর্টেন্ট। তাহলে এই ক্ষেত্রেও আমরা সেটাকে টর্ট বলবো। আচ্ছা, হলো? তাহলে এটাকে আমরা টর্ট বলছি। এইবার হচ্ছে এর উল্টোটা যদি হয়, মানে নেক্সট ম্যাক্সিম যেটা আমরা এখন লিখবো সেটা হলো কি, ড্যামনাম সাইন ইনজুরিয়া। নোট করে নে। ড্যামনাম সাইন ইনজুরিয়া, DAMNUM, ড্যামনাম সাইন ইনজুরিয়া। তাই এই ক্ষেত্রে ইনজুরিয়া মানে ইনফ্রিঞ্জমেন্ট অফ লিগাল রাইট, ড্যামনাম মানে ড্যামেজ, সেম জিনিস লিখে ফেল। তাই তো? আমি ওটা দেখি না, আমি যে তুমি যেটা বলছো সেটা ওগুলো হয়। ইনজুরিয়া মানে ইনফ্রিঞ্জমেন্ট অফ লিগাল রাইট, তাই তো? তার মানে এইটার বাংলা মানে কি হচ্ছে? ক্ষতি হচ্ছে কিন্তু অধিকার ভঙ্গ হচ্ছে না। নোট করে নে, এখানে ক্ষতি হচ্ছে কিন্তু ওদের অধিকার ভঙ্গ হচ্ছে না। ক্ষতি হচ্ছে কিন্তু কোনো অধিকার ভঙ্গ হচ্ছে না। এটাকে কি আমরা টর্ট বলবো? নোট কর আগে, নোট কর। ক্ষতি হচ্ছে কিন্তু কোনো অধিকার ভঙ্গ হচ্ছে না। ক্ষতি হচ্ছে কিন্তু কোনো অধিকার ভঙ্গ হচ্ছে না, তাহলে এটা টর্ট নয়। নোট করে নে, এটা টর্ট নয়, কারণ এখানে অধিকার ভঙ্গই তো হলো না। তাহলে হাজার ক্ষতি হোক, সেটা কিন্তু টর্ট হবে না। সাপোজ রিকু গেল একটা মার্ডার করতে, এবং রিকু হ্যাজ ডান দ্য মার্ডার করেও দিল। এবার পুলিশ এসে রিকুকে অ্যারেস্ট করলো, তাহলে সেই এটাকে কি আমরা বলতে পারি যে অ্যারেস্ট করলে কি কোনো ক্ষতি হলো? ক্ষতি হলো? শুনি একটু দেখি রিকু কি বলে। অ্যারেস্ট করা তোমাকে অ্যারেস্ট করলো পুলিশ, সেটা কি কোনো ক্ষতি হলো তাতে? হলো। কেন অ্যারেস্ট করলো? কারণ তুমি এটা মার্ডার করেছো। তাহলে কি তোমার কোনো ক্ষতি হলো? না হয় না। ক্ষতি হলো না? বাহ, তাহলে তো সবাই জেলে থাকতে চায়। ক্ষতি হয়েছে, অধিকার ভঙ্গ হলো? না অধিকার ভঙ্গ হয়। অধিকার ভঙ্গ হলো না, তাই তো? কারণ তো অধিকার নেই একজন মার্ডার করে যে আমি বাইরে থাকবো, এরকম অধিকার তো আমার নেই, তাই তো? তাহলে এটাই হচ্ছে ব্যাপার। তাহলে ক্ষতি হতেই পারে কিন্তু অধিকার ভঙ্গ যদি না হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা টর্ট বলতে পারবো না। ক্লিয়ার?
আর আগের দিনে আমরা কি পড়েছিলাম, ইজিট ল অফ টর্টসে, যে স্যালমান্ড এটাই বলে, আরে উইনফিল্ড এটাই বলেছিল যে কোনো অধিকার ভঙ্গকে আমরা টর্ট বলতে পারি, তাই তো? সেই জন্য উনি ল অফ টর্ট বলেছিল কথাটা। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়ে গেল। এবার ওখানে দুটো কেস আছে, যেমন ফার্স্ট এটায় যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অধিকার ভঙ্গ হচ্ছে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, সেটা হচ্ছে অ্যাশবি ভার্সেস হোয়াইট, একদম নিচে ওই নিচেটা কেস আছে, অ্যাশবি ভার্সেস হোয়াইট। এক্সাম্পল হিসেবে খাতায় নোট করে নে, এটা উপরের ম্যাক্সিমটার, অ্যাশবি ভার্সেস হোয়াইট। বাড়িতে গিয়ে পড়বি, এই উপরে 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 ম্যাক্সিমটা নোট কর। উপরে মানে এখানে না, এখানে দেখ, ই ডট জি ডট লেখ, ই ডট জি ডট মানে এক্সাম্পল, ফর এক্সাম্পল ই ডট জি ডট লিখে ওই ওটা লিখে রাখ। হ্যাঁ হ্যাঁ, অ্যাশবি ভার্সেস হোয়াইট, অ্যাশবি ভার্সেস হোয়াইট হলো। আর ওখানে একটা কেস আছে দেখ, গ্লসেস্টার গ্রামার স্কুল, সেটা হবে পরের ম্যাগজিনটায়, গ্লসেস্টার গ্রামার স্কুল, এই যে এইখানে এই পেজে দেখ, গ্লসেস্টার গ্রামার স্কুল কেস লিখেছি, সেটা শর্ট হবে না, ঠিক আছে। গ্লসেস্টার গ্রামার স্কুল কেস, তাই তো? তাহলে এনি ডাউট রিগার্ডিং দিস, এখন পর্যন্ত যা পড়ালাম? কোনো ডাউট আছে? কোনো ডাউট? বুঝতে পারলি তো? শিওর তো? ওকে, তাহলে এবার চলে যাই নেক্সট চ্যাপ্টারে, যেটা বলে জেনারেল ডিফেন্স। নোট করে নে, জেনারেল ডিফেন্স। জেনারেল ডিফেন্স কথা উল্টো দেখো, নেক্সট চ্যাপ্টার জেনারেল ডিফেন্স। আগের দিন বোধহয় শুরু করেছিলাম না পড়ানো, দেখি একটু এক্সপ্লেন করো, হোয়াট ইজ জেনারেল ডিফেন্স? প্ল্যানিং, না না, জেনারেল ডিফেন্স জিনিসটা কি? জেনারেল ডিফেন্স মানে এক্সকিউজ কোনো কিছু এক্সকিউজ, হ্যাঁ এক্সকিউজ, এক্সকিউজ। ডিফেন্স মানে হলো এক্সকিউজ। তাহলে একটা মামলা হলো, যার ক্ষতি হলো, যার ক্ষতি হলো বা যার অধিকার ভঙ্গ হলো, বেসিক্যালি এখানে ক্ষতি বলতে আমরা অধিকার ভঙ্গটা বুঝবো, তাই তো টর্টের ক্ষেত্রে? তাহলে যার অধিকার ভঙ্গ হলো সে যাবে কি কোর্টে মামলা করতে, সে যাবে কোর্টে মামলা করতে, তাকে আমরা কি বলে ডাকবো? তাকে আমরা হচ্ছে বাদী, প্লেইনটিফ বলে ডাকবো। আর যার এগেনস্টে মামলা করবো, ওরা করবে প্লেইনটিফ, সে হচ্ছে ডিফেন্ডেন্ট। তাহলে প্লেইনটিফ যার এগেনস্টে মামলা করবে সে কে? কোন ব্যক্তিটা সেটা? যে তার অধিকারটা ভঙ্গ করেছে তার এগেনস্টে নিশ্চয়ই মামলা করবে, অন্য কারোর এগেনস্টে না, তাই তো? এবার সে যখন তার এগেনস্টে মামলা করছে ডিফেন্ডেন্টের এগেনস্টে, ডিফেন্ডেন্ট কিছু ডিফেন্স নিতে পারে। কিরকম ডিফেন্স মানে কি বললাম? এক্সকিউজ। যেমন আমি যদি বলি, কিরে পড়া হলো না কেন? আমার পেটে ব্যথা ছিল। তো যখনই একটা অভিযোগ করা হচ্ছে কারোর বিরুদ্ধে, সে এক্সকিউজ দিতে পারে, সেরকম ডিফেন্ডেন্টও কিছু এক্সকিউজ কোর্টকে দিতে পারে। কিছু কিছু এক্সকিউজ, যে এক্সকিউজ গুলো ল অফ টর্ট ফিক্স করে দিচ্ছে, যে এই এক্সকিউজ গুলো যদি ডিফেন্ডেন্ট দিতে পারে তাহলে ডিফেন্ডেন্ট লায়াবল হবে না, তাই তো? এই এক্সকিউজ গুলো যদি ডিফেন্ডেন্ট কোর্টের কাছে রাখে তাহলে ডিফেন্ডেন্ট লায়াবল হবে না। সেই জন্য এই এক্সকিউজ গুলোকে বলা হচ্ছে জেনারেল ডিফেন্স। জেনারেল ডিফেন্স কেন? কারণ যে কোনো টর্টের ক্ষেত্রে জেনারেলি, জেনারেল মানে কি, কাদেরকে আমরা জেনারেল বলি? জেনারেল মানে কি, যা যার কোনো স্পেসিফিক না, সবার জন্য অ্যাপ্লিকেবল, তাই তো? জেনারেল পাবলিক মানে সবাই ইনক্লুডেড হয়ে গেল, তাই তো? যেমন আমরা বলি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব আর জেনারেল। জেনারেল মানে কি, এরা বাদ দিয়ে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এরা কি, এরা স্পেসিফিক, এরা বাদ দিয়ে সবাই জেনারেল। জেনারেল মানে সবাই, তার মানে কি যে কোনো টর্টের ক্ষেত্রেই এই ডিফেন্স গুলো নেওয়া যেতে পারে, সেই জন্য এটা জেনারেল ডিফেন্স। জেনারেল ডিফেন্স বোঝা গেল? কেন জেনারেল ডিফেন্স? কারণ যে কোনো টর্টের ক্ষেত্রেই এই ডিফেন্স গুলো নেওয়া
যেতে পারে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কি কি ডিফেন্স আছে? 1 নাম্বার ডিফেন্স কি? ভলেন্টি, নন ফিট, ইনজুরিয়া। ভলেন্টি, নন ফিট, ইনজুরিয়া, বা আমরা এটাকে কনসেন্ট বলতে পারি। কে কনসেন্ট দিচ্ছে? প্লেন্টিভ। যেমন আমি এক্সাম্পল দিয়েছিলাম আগের দিন, যে আমি গেছি সার্কাস দেখতে। সার্কাস দেখেছিস কখনো? দেখেছিস? সার্কাসে হাতি ঘোড়া অনেক কিছুই থাকে না? তো এবার আমি গেছি সার্কাস দেখতে, এবার আমি টিকিট কেটে নিজের ইচ্ছায় সামনের চেয়ারে গিয়ে বসেছি। এবার হাতিটা খেপে গিয়ে আমাকে একটা লাথি মেরে দিল এবং আমার হাড় ভেঙে গেল পায়ের। আমি এবার সার্কাস কর্তৃপক্ষের এগেইনস্টে মামলা করে বলছি যে আপনি কেন কেন আপনার হাতি আমার পা ভেঙে দিল। সেই ক্ষেত্রে ডিফেন্ডেন্ট মানে সার্কাস কর্তৃপক্ষ কি ডিফেন্স নিতে পারে? যে আপনি তো নিজের ইচ্ছায় ফার্স্টের চেয়ারে গিয়ে বসেছেন, আরো তো চেয়ার ছিল পেছনে, আপনি তো নিজের ইচ্ছায় গিয়ে বসেছেন, আর হাতি তো এরকম করতেই পারে, তার জন্য তো আমি লায়াবল হব না। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে জেনারেল ডিফেন্স এর একটা, যেটা হচ্ছে ভলেন্টি নন ফিট ইনজুরিয়া, যেটাকে আমরা কি বলছি? when plaintiff gives the consent, মানে সম্মতি। প্লেন্টিভ নিজেই সম্মতি দিয়েছে। কিসের সম্মতি? কনসেন্ট অফ এনি রিস্ক। উনি নিজেই রিস্ক নিচ্ছে কনসেন্ট দিয়ে। ও জানে যে ওর ক্ষতি হতে পারে, তাও ওই রিস্কটা নিচ্ছে। মানে আমি বক্সিং খেলতে যাচ্ছি, বা তুই বক্সিং খেলতে গেলি, তুই তো জানিস যে একটা ঘুষি তোর মুখে এসে পড়তে পারে, দুটো দাঁত ভেঙে যেতে পারে। তো খেলতে গেলি বক্সিং, যখন দাঁত ভেঙে গেল তখন গিয়ে মামলা করে দিলি যে আপনি কেন আমার দাঁত ভেঙেছেন। হবে? হবে না। বা বিকজ তুই প্লেন্টিভ, তুই নিজেই তো ওকে কনসেন্ট দিচ্ছিস যে আপনি চলুন খেলি বক্সিং। বা কুস্তি খেলতে গেলি, সেখানে একটা হাড় তোর বেঁকে গেল, পায়ে মোচকা ধরে গেল, বা এই যে ফুটবল খেলতে গিয়ে অনেক প্লেয়াররা পড়ে গিয়ে পায়ে অনেক রকম সমস্যা হয় বা শরীরে সমস্যা হয়, তারা কি মামলা করতে পারে? পারবে না। কারণ ও নিজেই তো ওই কনসেন্টটা দিচ্ছে, ও নিজেই তো সেই রিস্কটা নিচ্ছে। তাহলে কি এটা ডিফেন্ডেন্ট লায়াবল হবে? হবে না। তাহলে এই একটা সুন্দর ডিফেন্স ডিফেন্ডেন্ট নিতে পারে, যদি ওই গল্পটার সঙ্গে ম্যাচ খায় অবশ্যই, তাহলেই, তাই না? তাহলে প্লেন্টিভের ক্ষতিটা যদি ওর নিজের কনসেন্টেই হয়, তাহলে নিশ্চয়ই প্লেন্টিভ সেক্ষেত্রে ডিফেন্ডেন্টের কাছ থেকে ক্ষতিপূরণ নিতে পারবে না। ক্লিয়ার? এখানে গল্পটা কি আছে? পদ্মাবতী ভার্সেস দুর্গা নায়িকা। দেখ একটা কেস আছে পরের পেজে, পদ্মাবতী ভার্সেস দুর্গা নায়িকা। আছে না কেসটা? হোয়াট ওয়াজ হ্যাপেন ইন দিস কেস? ইন পদ্মাবতী ভার্সেস দুর্গা নায়িকা, প্লেন্টিভ একটা লিফট চেয়েছিল গাড়িতে, এবং এনি হাউ সেই গাড়িটার একটা বোল্ট খুলে যায় এবং গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। প্লেন্টিভ ক্ষতিপূরণ চায় যে আমাকে ক্ষতিপূরণ দাও। তখন কোর্ট বলে আপনি তো নিজেই লিফট চেয়েছিলেন, আর গাড়ি অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, তাহলে আপনি তো ক্ষতিপূরণ পাবেন না। ক্লিয়ার? নেক্সট ডিফেন্স কি আছে? 2 নাম্বার ডিফেন্স, প্লেন্টিভ দ্য রং ডুয়ার। ডুয়ার, প্লেন্টিভ দ্য রং ডুয়ার, DOER। প্লেন্টিভ দ্য রং ডুয়ার, এটার মানে কি? প্লেন্টিভ নিজেই কোনো ভুল কাজ করেছে। তাহলে প্লেন্টিভের ক্ষতির কারণ কি? কারণ প্লেন্টিভ নিজেই ভুল কাজ করেছে, এবং ওই ভুল কাজ করতে গিয়ে ওর ক্ষতি হয়েছে। আমি সিম্পল একটা এক্সাম্পল দিই। সাপোজ আমার বাড়িতে ভোরবেলা কেউ ফুল চুরি করতে আসলো। আমার বাড়ির সামনে লেখা আছে কিন্তু যে কুকুর হইতে সাবধান, কিন্তু ও ভোরবেলা তবুও আমার বাড়ির ভেতর ঢুকলো, ঢুকে ফুল চুরি করলো, এবং আমার কুকুরটা ওকে কামড়ে দিল। প্লেন্টিভ আমার এগেনস্টে মামলা করলো যে আপনার কুকুর আমাকে কামড়ে দিয়েছে, এবার আপনি আমাকে ক্ষতিপূরণ দিন, আমার যে ইনজেকশন দিতে হবে বা ট্রিটমেন্ট করাতে হবে ওই খরচাগুলো আপনি আমাকে পে করুন। তো আমি বলবো, তখন কিন্তু আমি এই ডিফেন্সটা নিতে পারি যে আপনি নিজেই তো ভুল করেছেন, আপনি নিজেই তো ট্রেসপাস করেছেন, এবং ট্রেসপাস করার কারণে আপনার এই ক্ষতিটা হয়েছে, তাহলে আমি কেন ক্ষতিপূরণ দেব? তাহলে এইটা একটা ডিফেন্স অফ দ্য ডিফেন্ডেন্ট অন দ্য পার্ট অফ ডিফেন্ডেন্ট, কি? যে প্লেন্টিভ নিজেই ভুল করেছে, প্লেন্টিভের যে ক্ষতিটা হয়েছে বা যে অধিকার ভঙ্গটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি ওর নিজের ভুলেই হয়েছে।
ঠিক আছে, মানে একটা লোক সিগন্যাল না মেনে রাস্তা পার হচ্ছিল এবং একটা লোক এসে ওকে মেরে দিয়েছে। তাহলে যে সিগন্যাল মানে সিগন্যাল না দেখে রাস্তা পার হচ্ছিল, তাহলে তার নিজের দোষে তো সে নিজে ক্ষতিগ্রস্ত হলো। তাহলে কি যে মেরেছে সে লায়াবল হবে? হবে না। আন্ডারস্টুড? বোঝা গেল? তাহলে এটা হচ্ছে সেকেন্ড, প্লেন্টিভ দ্য রং ডুয়ার। এখানে একটা কেস আছে, বার্ড ভার্সেস হলব্রুক, আছে না কেসটা? প্লেন্টিভ দ্য রং ডুয়ার অনেক পরে আছে। অ্যাকচুয়ালি ফার্স্টের ভলেন্টিয়ার নন ফিট ইনজুরিটা অনেক বড় করে এক্সপ্লেন করা, তো দেখ প্লেন্টিভ দ্য রং ডুয়ার একটু পরে আছে। এই কেসটায় কি হয়েছিল, এই কেসটায় অ্যাকচুয়ালি ডিফেন্ডেন্ট কিছু স্প্রিং গান ফিক্স করে রেখেছিল। প্লেন্টিভ ট্রেসপাস করেছে এবং ওই স্প্রিং গানগুলো শুট হয়ে গেছে, প্লেন্টিভের গায়ে লেগেছে, প্লেন্টিভ মামলা করেছে। তো ডিফেন্ডেন্ট এই ডিফেন্সটা নিয়েছিল যে আপনি তো নিজেই ট্রেসপাস করেছেন, কিন্তু তবুও ডিফেন্ডেন্ট লায়াবল হয়েছিল। কেন হয়েছিল? কারণ ও যে ওই স্প্রিং গানটা ফিক্স করে রেখেছে সেটার কোনো নোটিশ ও বাইরে লাগিয়ে দেয়নি, তাই জন্য ডিফেন্ডেন্ট লায়াবল হয়েছিল। তার মানে এই ক্ষেত্রে কিন্তু এই ডিফেন্সটা ডিফেন্ডেন্টের কোনো কাজে লাগেনি। ব্যাপারটা বোঝা গেল? নেক্সট ডিফেন্স কি আছে? নেক্সট ডিফেন্স ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট। ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট নোট করে নে খাতায়। ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট, ইনএভিটেবল মানে কি? আচ্ছা তুই নোট করছিস না পয়েন্টগুলো 1 নাম্বার 2 নাম্বার করে? সেটাকে কখনোই আটকানো যায় না। হ্যাঁ, ইনএভিটেবল মানে যেটাকে কখনোই আটকানো যায় না। ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম এখন? লাস্ট যেটা এখন বলবো সেটা হচ্ছে ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট। ইনএভিটেবল কথাটার মানে হলো যেটাকে আমরা কখনোই আটকাতে পারি না, যেটা ঘটবেই। ইনএভিটেবল এর একটা ইংলিশ তোরা নোট করে রাখতে পারিস, সেটা হচ্ছে আনঅ্যাভয়েডেবল। আনঅ্যাভয়েডেবল, অ্যাভয়েড, AVOID, আনঅ্যাভয়েডেবল, DABLE মানে লাস্টে ABLE। আনঅ্যাভয়েডেবল মানে অ্যাভয়েড করা যাবে না। অ্যাভয়েড বুঝিস তো কি? যেটাকে আমরা এড়িয়ে যেতে পারি। কিন্তু ইনএভিটেবল হলো এমন একটা জিনিস যেটাকে আমরা কখনোই অ্যাভয়েড করতে পারবো না। যেমন কালকে আবার সূর্য সকালবেলা উঠবে, এটা ইনএভিটেবল, তাই তো? এবার এই যে ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট, এটা একটা ডিফেন্স হতে পারে টর্টের ক্ষেত্রে। অ্যাক্সিডেন্ট মানে কি? অ্যাক্সিডেন্টের বাংলা হচ্ছে দুর্ঘটনা, আমরা জানি। তো অ্যাক্সিডেন্ট কাকে বলে? কখন একটা জিনিসকে আমরা দুর্ঘটনা বলতে পারি? যেটা সাডেনলি হচ্ছে, হঠাৎ করে, যেটা আমরা এত প্ল্যান করে আমরা করি না, যেটা আকস্মিক হচ্ছে বা সাডেনলি হচ্ছে, সাডেনলি, এবং সেই ইনসিডেন্টটা যেটা আমরা অত প্ল্যান করে করছি না, তাই তো? তাহলে ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট তার মানে এমন একটা অ্যাক্সিডেন্ট যেটার ফলে প্লেন্টিভের ক্ষতি হলো, সেই ক্ষতিটা যদি ইনএভিটেবল হয়, মানে এমন একটা অ্যাক্সিডেন্ট যে অ্যাক্সিডেন্টটাকে আমরা অ্যাভয়েড করতে পারতাম না, তাহলে কিন্তু ডিফেন্ডেন্ট লায়াবল হবে না। একটু বেশি ভারী হয়ে গেল কথাটা, এবার হালকা করে বলি। তার মানে কি, ডিফেন্ডেন্ট যদি অ্যাক্সিডেন্টটাকে অ্যাভয়েড করতে পারতো, এরকম কোনো অ্যাক্সিডেন্ট হয় যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি? হয়। যেমন আমি ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছি, ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছি, রাস্তায় একজনকে মেরে দিলাম, তাহলে এই অ্যাক্সিডেন্টটাকে আমি অ্যাভয়েড করতে পারতাম? পারতাম? পারতাম। বুঝা গেল এবার? তাহলে কিছু অ্যাক্সিডেন্ট আছে যেগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি, সেই রকম অ্যাক্সিডেন্ট হলে কিন্তু ডিফেন্ডেন্ট ডিফেন্সটা নিতে পারবে না। যদি ডিফেন্ডেন্ট দেখায় যে এই অ্যাক্সিডেন্টটা কোনোভাবে অ্যাভয়েড করার মতো অ্যাক্সিডেন্ট ছিল না, তখন ডিফেন্ডেন্ট এই ডিফেন্সটা নিতে পারবে। যেমন সাপোজ গাড়িটা ও ঠিকঠাক সার্ভিসিং করতো, গাড়িটা ওর ফিটনেস সার্টিফিকেট আছে, এভরিথিং ইজ প্রপার, গাড়ির কাগজপত্র এভরিথিং প্রপার,
কিন্তু হঠাৎ করে গাড়িটা ব্রেক ফেল হয়ে গেল, যার জন্য গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এইটা কিন্তু ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট। বোঝা গেল? হ্যাঁ, ক্লিয়ার? আমি একটা গাড়ি খুব স্পিডে চালাচ্ছি, লেখা আছে যে এই রাস্তায় 40-এর বেশি চালাবেন না, সেখানে আমি 100-তে গাড়ি চালাচ্ছি এবং একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এটা কি ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট? না, এই অ্যাক্সিডেন্টটাও কিন্তু ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট নয়, কেন আমি অ্যাভয়েড করতে পারতাম যদি আমি ঠিকঠাক স্পিডে গাড়িটা চালাতাম। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে সব অ্যাক্সিডেন্ট কিন্তু ডিফেন্স নয়। সব অ্যাক্সিডেন্ট হলে সেটাকে আমি এক্সকিউজ হিসেবে দেখাতে পারবো না। আমাকে কি দেখাতে হবে? যে এমন একটা অ্যাক্সিডেন্ট আমি করে ফেলেছি যেটার জন্য প্লেন্টিভের ক্ষতি হয়েছে, সেই অ্যাক্সিডেন্টটা ইনএভিটেবল ইন নেচার। ক্লিয়ার? তখনই ডিফেন্ডেন্ট এই ডিফেন্সটা নিতে পারবে এবং ডিফেন্ডেন্টকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। ক্লিয়ার? ডিফেন্ডেন্ট কোনো ক্ষতিপূরণ দিতে লায়াবল থাকবে না। এবার ফোর্থ কি আছে? ফোর্থ ডিফেন্স অ্যাক্ট অফ গড। তাহলে এখানে অ্যাক্ট অফ গড মানে হলো, হ্যাঁ, এখানে গড মানে আমরা বুঝে নেব নেচার। ভগবানকে তো আর আমরা দেখতে পারি না, কারণ আমরা এতটাও ভাগ্যবান নই বা এতটাও পুণ্যবান নই যে ভগবান এসে আমাদেরকে দর্শন দেবে, তাই তো নাকি? অনেকে অনেকের মতে আবার ভগবান তো এক্সিস্টই করে না যে ভগবান এসে দর্শন দেবে। হোয়াট এভার। তো ভগবানের কাজ মানে এখানে কিন্তু বলছে যে নেচার। কারণ আগে কি হতো? আগে ভূমিকম্প বা বন্যা বা প্রচুর বৃষ্টি হচ্ছে, বজ্রবিদ্যুৎ হচ্ছে, মানুষ তো অত বুঝতো না। মানুষ ভাবতো এগুলো ভগবান করছে, ভগবান রুষ্ট হয়ে করছে। তাই তখন থেকেই এটাকে মনে করতো যে এক গড, ভগবানের কাজ এগুলো। ঠিক আছে? তো সেই জন্য এখানে লেখা হয়েছে অ্যাক্ট অফ গড। তার মানে এখানে গড বলতে অ্যাকচুয়ালি ন্যাচারাল যে ডিজাস্টার বা ন্যাচারাল যে নেচারের করা যে কাজ, সেটাকে এখানে বোঝানো হচ্ছে। তার মানে এমন কিছু জিনিস যেটাতে আমাদের হাত নেই, যেটা মানুষ চাইলে করতে পারে না, যেমন বন্যা, মানুষের হাত নেই, আছে? না। যেমন সুনামি, সুনামি মানুষের হাত আছে? ভূমিকম্প, না। এগুলোকে এখানে বোঝানো হচ্ছে। তার মানে সাপোজ ডিফেন্ডেন্টের জন্য ক্ষতি হয়নি, ক্ষতিটা হয়েছে সাপোজ ডিফেন্ডেন্ট একটা বাড়ি বানালো। ডিফেন্ডেন্ট হচ্ছে একজন ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, তার কাজ হচ্ছে বাড়ি বানিয়ে দেওয়া, মানে প্রমোটিং এর বিজনেস করে। এবার ডিফেন্ডেন্ট একটা বাড়ি বানালো, এবার সেদিন রাত্রেই ভূমিকম্প হলো, যেদিন বাড়িটা কমপ্লিট হয়ে গেল আর কি, সেদিন ভূমিকম্প হয়ে বাড়িটা ভেঙে পড়ে গেল। তো প্লেন্টিভ মামলা করে দিল যে আপনি কি এমন বাড়ি বানালেন যে বাড়িটা ভেঙে গেল। তখন কিন্তু ডিফেন্ডেন্ট এই ডিফেন্সটা নিতে পারে যে আমার জন্য হয়নি, এটা তো ভূমিকম্পের জন্য হয়েছে, অ্যাক্ট অফ গডের জন্য হয়েছে। কিন্তু যে কোনো ন্যাচারাল ক্যালামিটিস মানেই যে ডিফেন্ডেন্ট ছাড় পেয়ে যাবে তেমনটা নয়। যেমন আমি বললাম যে কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু ডিফেন্স নয়, ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট একটা ডিফেন্স। এই ক্ষেত্রেও কিন্তু তাই। যদি দেখা যায় যে ডিফেন্ডেন্ট জানতো যে এইরকম ভূমিকম্প তো এই এলাকাতে হয়, তাহলে সেই অনুযায়ী বাড়িটাকে ভূমিকম্প রোধক হিসেবে তৈরি করতে হতো, তাহলে কিন্তু ডিফেন্ডেন্ট লায়াবল হবে। যদি ডিফেন্ডেন্ট খারাপ মেটেরিয়াল ব্যবহার করেছে, তাহলেও ডিফেন্ডেন্ট লায়াবল হবে। তো ডিফেন্ডেন্টের লায়াবল কখন হবে না? যখন সেটা এক্সেসিভ ন্যাচারাল ফোর্স হয়েছে। অ্যাক্ট অফ গড বের কর বইয়ে, দেখ ওখানে দুটো এসেনশিয়াল পয়েন্ট আছে যে কখন এই অ্যাক্ট অফ গড ডিফেন্সটা খাটবে। এক নাম্বার কি বলেছে? এক্সেসিভ। এক্সেসিভ কি? ন্যাচারাল ফোর্স ইউজ করা হয়েছে, মানে হয়েছে, ইউজ করা হয়েছে তো আর সম্ভব না, হয়েছে। তার মানে মারাত্মক পরিমাণে ন্যাচারাল ফোর্স ইউজ হয়েছে, এবং যেটা আগে থেকে বোঝা বা বুঝে ওঠা সম্ভব ছিল না। দেখ সেকেন্ড পয়েন্টে ওটাই লেখা আছে, যেটা আগে থেকে বোঝা সম্ভব ছিল না। কি লেখা আছে পর? হুইচ anticipated and reasonably guarded against. হ্যাঁ,
তাহলে যেটাকে আমি আগে থেকে অ্যান্টিসিপেট করার মতো পরিস্থিতিতেও ছিলাম না, মানে ডিফেন্ডেন্ট আগে থেকে অ্যান্টিসিপেট করার মতো পরিস্থিতিতেও ছিল না যে সে গার্ড করবে ওই ক্ষতিটাকে। বোঝা গেল? যেমন জলপাইগুড়িতে অল্প স্বল্প বৃষ্টি হলেই রাস্তায় জল উঠে যায়, সেটা তো ডিফেন্ডেন্ট জানে। সেটা জানা সত্ত্বেও যদি ও একটা নিচু বাড়ি বানায় এবং বলে যে তো বর্ষার জন্য জল জমেছে, আমার দোষ নেই, তাহলেও কিন্তু ডিফেন্ডেন্ট লায়াবেল হবে। কারণ আপনি তো জানেন যে জলপাইগুড়িতে জল ঢোকে, আপনার তো উঁচু করে বাড়িটা বানিয়ে দেওয়া উচিত ছিল। বোঝা যাচ্ছে? কিন্তু ডিফেন্ডেন্ট যদি দেখা যায় যে হিউজ বন্যা হলো, একটা ছাদের ওপর দিয়ে জল যাচ্ছে, একতলা বাড়ি সব ডুবে গেছে, তাহলে তো ডিফেন্ডেন্ট লায়াবেল হবে না, কারণ সেটা তো ডিফেন্ডেন্ট আগের থেকে বুঝতে পারেনি। জায়গাটা বোঝা যাচ্ছে তো? সো ওর অ্যাক্ট অফ গড ডিফেন্সটাও সবসময় অ্যাপ্লিকেবল হবে এমনটা নয় যে প্রাকৃতিক কোনো কিছু হলেই যে ডিফেন্ডেন্ট ছাড় পেয়ে যাবে, এমনটা নয়। ডিফেন্ডেন্টকে ফার্স্টে দেখাতে হবে এক্সেসিভ। দেখ ওই ওয়ার্ডটাও আছে 1 নম্বর পয়েন্টে। কি লেখা আছে 1 নম্বর পয়েন্ট? ন্যাচারাল ফোর্স। তাহলে 1 নম্বর হচ্ছে সেখানে ন্যাচারাল ফোর্স থাকতে হবে। এবং সেকেন্ড পয়েন্ট কি বললো? এক্সট্রাঅর্ডিনারি। তার মানে যেটা এক্সট্রাঅর্ডিনারি মানে এক্সট্রাঅর্ডিনারি, মানে আমি ওয়ার্ডটা এক্সেসিভ বলছিলাম। এক্সেসিভ কেন? মানে এক্সট্রাঅর্ডিনারি মানে সাধারণত ওটা হয় না। যদি দেখা যায় যে ওই এলাকায় সাধারণত ওরকম জল জমে বা ওই এলাকায় সাধারণত ওরকম ভূমিকম্প হয়, তাহলে কিন্তু ওকে ওই প্রোটেকশনটা নিয়েই কাজ করতে হবে। তার মানে এক্সট্রা অর্ডিনারি মানে যেটা হিউজ হয়েছে, মানে সাধারণত ওই এলাকায় ওই রকম ভূমিকম্প হয় না কখনো। ক্লিয়ার হলো? তাহলে এক্সট্রা অর্ডিনারি হতে হবে এবং যেটা ডিফেন্ডেন্ট আগে থেকে বুঝতে পারেনি। ডিফেন্ডেন্ট কেন, কেউই কারোরই বোঝার মতো ক্ষমতা ছিল না, তখনই সেটাকে অ্যাক্ট অফ গডের আন্ডারে ফেলা যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? নো ডাউট? ওকে, তাহলে এটা কত নাম্বার পয়েন্ট, কত নাম্বার ডিফেন্স পড়লাম আমরা? 4 নম্বর। তাহলে আজকে এটুকুই রাখছি, ঠিক আছে? এবার এই আমি আবারও বলছি, ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টার যতগুলো পেজ মার্কিং আছে সব ছবি তুলে গ্রুপে দিয়ে দাও, ঠিক আছে? একদম ফার্স্ট টু লাস্ট, দরকার হলে পিডিএফ করে নিলে বেটার হয়, তাহলে পেজের খুঁজতে আর অসুবিধা হবে না। যতগুলো পেজ মার্কিং আছে, যেখানে মার্কিং নেই ওটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ফার্স্ট চ্যাপ্টার অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার বাড়ি গিয়ে নোট লিখে নিতে হবে। কোশ্চেন দরকার নেই, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2। এবার চ্যাপ্টার 1-এ অনেকগুলো কোশ্চেন হবে, যেমন একটা হচ্ছে এসেনশিয়াল অফ টট, ইজ ইট ল অফ টট অর ল অফ টর্চ, ওটার একটা প্রশ্ন যেটার উত্তর আছে। নেচার অফ টট একটা হবে। যতগুলো মার্কিং আছে আমার পেন্সিল দিয়ে মার্ক করা যে যে পেজগুলো আছে, শুধু সেই পেজগুলো তুললেই হবে। বাড়ি গিয়ে এই কোশ্চেন গুলোর অ্যান্সার খাতায় নোট করে নিতে হবে, যাতে পরীক্ষায় আসলে ঠিকঠাক করে লেখা যায়। ইজ ইট ল অফ টট অর ল অফ টর্চ, গতকাল পড়লাম। ইজ ইট ল অফ টট অর ল অফ টট? কোশ্চেন নোট করে নিয়ে অ্যান্সার গুলো লিখে দেখাতে হবে। 1 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ টট and write down its essential elements। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে রাইট ডাউন দ্য নেচার অফ টট বা হোয়াট ইজ দ্য নেচার অফ টট, এটা হচ্ছে নেক্সট কোশ্চেন, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন হলো, and থার্ড কোশ্চেন, is it law of tort or law of torts? Is it law of tort or law of torts? এটা কত নাম্বার কোশ্চেন গেল? 3 নম্বর। আর 4 নম্বর কোশ্চেন হচ্ছে রাইট ডাউন
write down the defenses available under the law of torts. Write down the defenses by general defenses available under the law of tort. এই কটা কোশ্চেন, 4টা কোশ্চেন সুন্দর করে নোট বানাবি, প্লাস পড়ে লিখে আমাকে দেখাবি। নেক্সট দিন কিন্তু আমি লিখতে দেব, ঠিক আছে? জেনারেল ডিফেন্স তো পড়ানো হলো না, ওটা বাদ। উপরের প্রথম 3টা কোশ্চেন কিন্তু যেন হয়, ঠিক আছে?